জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। গায়ে-গতরে খেটে যা রোজগার তার বেশিরভাগই ধুয়ে মুছে নিয়ে যায় বানের জল। প্রতি বর্ষায় চর দ্বীপচরবাসীর কাছে এ যেন নিয়তি। বালুচরে হাড় ভাঙা শ্রমে ঘামে যারা ফসল ফলান তাদের যেন দেখার কেউ নেই। গবেষকদের মতে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে চর হতে পারে অমূল্য সম্পদের উৎস। সাইফুল সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। বানের পানির তোড়ে বিছানা আসবাব ভেসে যাওয়ার পর যা আছে সেটুকু রক্ষার আপ্রাণ চেষ্টা মৌসুমি মারুফাদের। ফুলছড়ির গাবগাছি চরের মতো এমন দৃশ্য নতুন নয় গাইবান্ধার চর দ্বীপচরবাসীর কাছে। নদ নদীর পানি বিপদসীমায় উঠলেই প্রতি বর্ষায় উজানের ঢল ধুয়ে মুছে নিয়ে যায় ভাটির এ জনপদের মানুষের সারা বছরের আয় রোজগার। লাভ ক্ষতির অঙ্কে ফলাফল শূন্য হলেও দুঃখ দুর্দশাকে নিয়তি মনে করেই জীবন চলে এখানে। সব বানায় আছে ধুয়ে নিয়ে যায়, গরু বাছুর কোন ভিটে নিয়ে যায়, মাঝে ব্যবসা থাকি। আমরা আবার সুবাদ করছি, রাখতে পারি নাই, বন্যা এসে সব ধুয়ে মুছে গেছে। আমরা খুব কষ্টের পর আছি। খাওয়া দাওয়া শোক পাকে অসুবিধা, যা রোজগার করে সব এই বন্যা আলি, সব ক্ষয়ক্ষতি হয়, সবই শেষ। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়িকাঠ কইতে হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। উত্তরের জেলা গাইবান্ধা সহ দেশের প্রায় 10% চরভূমিতে আবাদ হয় 9,11,000 একর জমিতে, যেখানে ফসলের আবাদ আর গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করেন চরাঞ্চলের প্রায় 70 লাখ মানুষ। প্রায় 36 লাখ একর বালুচরের পুরোটাই আবাদযোগ্য করা হলে প্রাণিসম্পদ বাদে শুধু এসব জমি থেকে দেশের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। কিন্তু এসব চরাঞ্চল নিয়ে তেমন কোনো ভাবনা নেই। গবেষকরা বলছেন হাওর বা পার্বত্য অঞ্চলের মতো চরের জন্য আলাদা পরিকল্পনা দরকার এখন। চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা বাংলাদেশের চরের জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান। পল্লী উন্নয়ন সমবায় বিভাগ চেষ্টা করছে এই সেন্টারকে কিভাবে ইনস্টিটিউটে পরিণত করা যায়, অথবা এই সেন্টারকে আরেকটু প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়। যদি একটা চর উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষ আমরা যাই বলি না কেন সেটি গঠিত হয়, তাহলে অন্তত চরের মানুষগুলোর জন্য বিশেষভাবে ভাবার কেউ তৈরি হবে। এখানকার স্বাস্থ্য, এখানকার শিক্ষা, এখানকার অর্থনীতি সব কিছুর জন্যই একটা বিশেষ ব্যবস্থা তৈরি হবে বলে আমরা মনে করি। বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই ভাবা দরকার, চিন্তা করা দরকার তাদের জন্য আলাদা করে। অর্থনীতি অবস্থাটাও তাই। বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে চরবাসীদের রক্ষা ও চরাঞ্চলকে মূল্যবান সম্পদে রূপান্তরে সরকারের কোনো পরিকল্পনা আছে কি? যে অঞ্চলগুলোকে আমরা স্থায়ী বাদ দিতে পারবো না, যেমন আমার ফজলুপুর, ফুলছড়ি, হলদিয়া অনেকগুলো ইউনিয়ন রয়েছে, সেই অঞ্চলগুলোতে আমার করণীয় কি? সেই অঞ্চলগুলো রক্ষার জন্য, এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আমি অবশ্যই মনে করি চরকে নিয়ে আলাদা একটা চর উন্নয়ন বোর্ড অথবা চর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা উচিত, যেখানে শুধু চরাঞ্চলের মানুষের জন্য কাজ করা হবে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে এসব চর দ্বীপচর সহ প্রতি বছর বন্যায় দেশে 11,000 কোটি টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়। নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ গঠন করার মধ্য দিয়ে সারা দেশের চর দ্বীপচরগুলোকে উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারলে বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের ক্ষয়ক্ষতি যেমন কমিয়ে আনা সম্ভব, একই সাথে প্রাণী সম্পদ আর ফুল ফল ফসল ফলিয়ে এই চর থেকেই দেশের অর্থনীতিকে আরও বেশি মজবুত করা সম্ভব মনে করেন চর বিশেষজ্ঞরা। ফুলছড়ির চরাঞ্চল থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েছে যমুনা নদীর পানি। জেলার 5 উপজেলায় 35টি ইউনিয়নে পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। পানি উঠে বন্ধ হয়ে গেছে 49টি শিক্ষা প্রতিষ্ঠান। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে।
এতে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ সহ 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত 5 দিন ধরে পানিতে তলিয়ে আছে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা। বানের জলে ভাসছে 165টি চর, দ্বীপচরের 2.5 লাখ মানুষ। ফুলছড়ি পয়েন্টে যমুনার পানি বাড়ায় ডুবে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট আর ফসলি জমি। সেই সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে নদী ভাঙন। বন্যার পরিস্থিতি খুব খারাপ, গরু বাছুর সব একের পানির মধ্যে পড়ে গেছে। নিজেরও খাওয়া দাওয়ার কষ্ট, হাট বাজার করা যায় না, নৌকা ছাড়া চলাফেরা করা যায় না, বাড়ান যায় না। 4 দিন হলে পানি উঠছে, আঙ্গুর খাদ্য নাই, আমরা শুকনা খাবার নাই, আমরা রান্না বাড়ার অসুবিধে, চকির উপরে হাইচার নয় রান্না খাই, আঙ্গুর অসুবিধে, ছেলে পেলে না খা থাকে, মানে খাওয়া দাওয়ার অসুবিধে, চলাফেরার অসুবিধে, পানি মানে কাপড় বাঁচে না। এই যে জল উঠে আছে 5-6 দিন ধরে, কারখানা আমাদের বন্ধ। এখন কি খাই কি করি না করি কোনো চিন্তা ভাবনা মানে কবে জল নামবো না নামবো। ফ্যাক্টরি ঘর ছিল এখানে, তাতে তাৎক্ষাৎ কিছু নেই, সব বাড়িতেই পানি। ব্যবসা বাণিজ্য বলতে কোনো কিছু নেই আমাদের এলাকায়। এদিকে কুড়িগ্রামে নতুন করে ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত। কুড়িগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন মনিরুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে এখন ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের 6টি পয়েন্টে এখন পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে 517 বর্গ কিলোমিটার এলাকা পানিতে তলিয়েছে এবং এই সব এলাকায় 200-র মতো গ্রামে প্রায় 30,000 পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন। গত 5 দিন ধরে এই মানুষগুলো কিন্তু পানিবন্দী হয়ে আছেন, যার ফলে তারা কিন্তু নানান ধরনের দুর্ভোগে পড়েছেন, তারা খাদ্য কষ্টে পড়েছেন, তারা বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়েছেন। মূলত তারা বেশিরভাগ পরিবার দিনমজুরির উপর নির্ভরশীল। তারা কাজে যেতে না পারায় তাদের ক্ষমতা ক্রমেই কমে আসছে, যার ফলে তাদের দুর্ভোগও কিন্তু বাড়ছে। পাশাপাশি জেলায় 6,615 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত এখন পানির নিচে, যার ফলে কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে 341টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় সেগুলোর পাঠদান এখন বন্ধ রয়েছে। অন্যদিকে যে মানুষগুলো বানভাসী মানুষ, তাদের অনেকেই ঘরবাড়িতে থাকতে না পারায় আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। সরকারি হিসাব মতে 26টি আশ্রয় কেন্দ্রে এখন 781টি পরিবার আশ্রয় নিয়ে আছে। তো এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক তথ্য। সামান্য বৃষ্টিতেই যশোর পৌর এলাকার 3টি ওয়ার্ডে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে সড়ক, পানিবন্দী হয়ে পড়েছে সেখানকার কয়েক হাজার মানুষ। যশোর শহরকে 2 ভাগে ভাগ করেছে ভৈরব নদ, ফলে শহরের উত্তর অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এই নদ ঘিরে, আর দক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় হরিণার বিলে। দক্ষিণ অংশের পানি নিষ্কাশনের জন্য গত 6 থেকে 7 বছর ধরে কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ। তবে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় তা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আধা ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায়। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের দাবি, সমস্যার সমাধানে প্রকল্প নেওয়া হয়েছে। টাঙ্গাইলের যমুনা সহ 3টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে 4টি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে ভোগান্তিতে 20,000-এর বেশি মানুষ। টাঙ্গাইলের ভুইয়াপুর থেকে বন্যা পরিস্থিতির আরও খবর জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আছি টাঙ্গাইলের ভুইয়াপুরের কষ্টাপাড়া গ্রামে। কয়েকদিন যাবৎ যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে এই গ্রামের সড়ক ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে করে শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আর এতে এই এলাকার যারা প্রবীণ রয়েছেন, শিশু রয়েছেন, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছে, যাদের ষান্মাসিক পরীক্ষা চলছেন, তাদের সকালে স্কুলে যেতে ও দুপুরে স্কুল থেকে ফিরতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই এলাকার মতো পার্শ্ববর্তী গাবসারা ইউনিয়ন ও নিকরাইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে
হয়ে পড়েছেন। তারা অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে ও জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত কোনো তাদের ত্রাণ সহযোগিতা দেয়নি। এতে করে ওই এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের অভাব দেখা দিয়েছে। আর ভুয়াপুরের মতো কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুরের অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আর বন্যার পানি বৃদ্ধি পেয়ে ভুয়াপুর ও বাসাইলের অন্তত 5টি কাঁচা পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এছাড়াও টাঙ্গাইল সদরের পল্লী এলাকায় অনেক ফসলি জমি যমুনায় ভাঙনে বিলীন হয়েছে। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে গত 24 ঘন্টায় বড় বড় নদী এর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে যমুনা নদীর পানি বিপদসীমার 36 সেন্টিমিটার উপরে, ঝিনাই নদীর পানি 100 সেন্টিমিটার উপরে ও ধলেশ্বরী নদীর পানি 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এদিকে জেলা প্রশাসক বলছেন যে বন্যার্তদের জন্য পর্যাপ্ত সংখ্যক ত্রাণ সহায়তা রয়েছে, এগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হবে। তো এই ছিল টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি সর্বজনীন পেনশন স্কিমের বিরোধিতা না করে এর সাথে যুক্ত হতে রাজনৈতিক নেতা সহ সবার প্রতি আহ্বান জানান। এ সময় নারী নেত্রীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে এই দেশ এগিয়ে যাবে। পুরুষদের পাশাপাশি নারীদেরও দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি। মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ঢাকা ক্যান্টনমেন্টে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একেবারে মায়ের নামে আমরা টাকা পাঠিয়ে দিই, বৃত্তি, গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আর্থসামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ এখন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল, যে সমস্ত বড় দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, ওটা একটা বাস্কেট কেস হবে, এখন অন্তত সেটা তারা বলতে পারে না, এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আজকে আমরা অর্থনৈতিকভাবে 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। যদি এই কোভিড-19 অতিমারি দেখা না দিত, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি না হতো, স্যাংশন, কাউন্টার স্যাংশন যদি না হতো, তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম। আর এখন তো আপনারা জানেন অবস্থান আরও খারাপ। আজকে গাজায় যেভাবে প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি, কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনিদের পক্ষে আছি। কারণ এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্ট তারা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। কাজে আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের সঙ্গে থাকি।
আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে। আজকে আমাদের বেকারত্বের হার কমে 3.2 ভাগে দাঁড়িয়েছে। সেখানেও বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা দারিদ্র্যের হার যা 41.5 ভাগ ছিল সেই 2006 সেটা আমরা 18.7 ভাগে নামিয়ে এনেছি। এই ইউক্রেন যুদ্ধ, স্যাংশন এসব যদি না হতো আর সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি না হতো, আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে অন্ততভাবে আরও 2% কমাবো। কারণ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। তা আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না, দেখেন তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7-এ আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কৃচ্ছ্রতা সাধন করতে হবে, এটা আমি অনুরোধ করব সব ক্ষেত্রেই। এবং কৃচ্ছ্রতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই আমাদের উৎপাদন বৃদ্ধি করে, তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। হতদরিদ্র যারা একেবারে, সেটা প্রায় 25%-এর উপরে ছিল, 25.5 ভাগের মতো ছিল। আজকে তা দাঁড়িয়ে 5-এ আমরা নামিয়ে এনেছি, 5.6 ভাগে আমরা নামিয়ে এনেছি। আপনারা জানেন যে আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। প্রথম যে আশ্রয়ণ প্রকল্পে বিনামূল্যে ঘর দিতে শুরু করলাম, সেটা সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নৌবাহিনী সেটা তৈরি করে দিয়েছিল প্রথম। আর এরপর সারা বাংলাদেশে আমি যে আশ্রয়ণের ব্যারাক হাউস করি, আমাদের সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সেই ঘরগুলি তৈরি করে দিয়ে আমাদের সেই ভূমিহীন গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়বার সরকার আসার পর এখন আমরা সকলের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, আর সেই ব্যারাক হাউসগুলিও আমরা সেমি পাকা ঘর হিসেবে তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি। মাত্র কয়েক হাজার এখন বাকি আছে। এটা করতে পারলে পরে বাংলাদেশে কেউ আর গৃহহীন ভূমিহীন থাকবে না। সকলের জন্য একটা ঘর, বাড়ির ঠিকানা আমরা করে দেব। পাশাপাশি এর পরবর্তীতে আর একটা আছে যে অনেকেরই হয়তো ভিটা মাটি আছে কিন্তু ঘর করবার মতো বা সেরকম সামর্থ্য নাই, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা এগিয়ে যাব। আমাদের একটাই কথা যে আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ছিল এবং দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা প্রমাণ করতে পারেনি। কানাডা ফেডারেল কোর্ট একেবারে রায় দিয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা তথ্য দিয়েছে। কাজে আমরা তারপর আমি নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওইরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। আর ইতিমধ্যে অনেকগুলি কাজ করেছি। কর্ণফুলী টানেল নদীর নিচ দিয়ে, এখন নদীর নিচ দিয়ে গাড়ি চলে। আমাদের মেট্রো রেল থেকে শুরু করে আমরা এক্সপ্রেসওয়ে, এবং এটা শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। আমি আমাদের প্রিয় গার্ডসদের বলবো যে নিশ্চিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য। এই মঞ্চে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই রেজিমেন্টের সদস্যগণ সাহস, আন্তরিকতা, পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে সর্বদা দায়িত্ব পালন করে আসছেন। আপনাদের এই কর্তব্য পালনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত অনুষ্ঠানের মাধ্যমে এই গার্ড রেজিমেন্ট আগামীতে আরও দক্ষতা অর্জন করবেন, সেটাই আমাদের কামনা।
আমরা শান্তিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ আজকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি অবদান রেখে যাচ্ছে এবং সবথেকে বড় কথা যে সব দেশে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যারা কর্তব্য পালন করেন সেখানকার সাধারণ মানুষের মাঝেও আমি বলি যে বাংলাদেশ সম্পর্কে একটা উন্নত ধারণা হয় এবং আমি বলতে পারি যে যারা শান্তিরক্ষা মিশনে কাজ করেন তারা সেই সব দেশের মানুষের হৃদয় স্থান করে নেন এবং জয় করে আনেন বাংলাদেশকে। সেটার জন্য সত্যি আমি গর্বিত। সবাইকে আমার ধন্যবাদ। আমি আর বেশি সময় নেব না, আমি এটুকু বলবো যে আজকে পিজিআরের এই প্রতিষ্ঠা লগ্নে আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার পরিজন সকলে সুস্থ থাকেন। যারা আজকে আমাদের মাঝে নাই, যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের সদস্যদের আমার সহমর্মিতা জানাই এবং সেই সাথে সাথে সকলের জীবন সুন্দর হোক, উজ্জ্বল হোক। বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি 2041 সাল পর্যন্ত, 21 থেকে 41 সে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি আমি। আমাদের বদ্বীপ জলবায়ুর অভিঘাত থেকে এই অঞ্চলটা যাতে রক্ষা পায় তার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে নেদারল্যান্ডের সাথে চুক্তি করে আমরা তাও বাস্তবায়ন শুরু করেছি। আর জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেটাও অর্জন করার পথে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করে নয়, এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অভিষ্ট লক্ষ্যে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দীর্ঘ বক্তৃতা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ঢাকা ক্যান্টনমেন্টে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। দেশের বিভিন্ন বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। বরাবরের মতো সরবরাহ কমের অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়ানোর কথা বলছেন। ময়মনসিংহের বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, পাইকারিতে দাম ছুঁয়েছে 220 টাকা। বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন জেলায় কয়েকদিনের বন্যা ও বৃষ্টিতে সবজির ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। একই পরিস্থিতি মানিকগঞ্জের সবজির বাজারেও। টানা বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না চাষিরা, এতে বাজারে অর্ধেকে নেমেছে সরবরাহ। শেষ করছি এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।